প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে থেকে আজকের এই আমার অনলাইন ক্লাস দেখতেছো, তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আমি নিতাই চন্দ্র দাস, সহকারী শিক্ষক, তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়। তো তোমরা যেমনটি জানো যে আমি অলরেডি ফিনান্স এবং ব্যাংকিংয়ের উপরে ক্লাস নিতেছি এবং এই চ্যাপ্টারটা যতক্ষণ না পর্যন্ত শেষ হচ্ছে ততক্ষণ এই চ্যাপ্টারের উপরেই ক্লাস হবে। সুতরাং তোমরা এই ক্লাসটা কন্টিনিউ দেখবে, সবগুলা ক্লাস, সেটাই প্রত্যাশা করি। এবং যেহেতু লকডাউন আবারও লকডাউনের মতোই হয়ে গেছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আবারও বেড়ে গেছে, সুতরাং অনলাইন ক্লাসের কোনো বিকল্প নেই। এটা অনলাইন ক্লাস তোমাদের দেখতেই হবে এবং বাড়িতে বসে পড়া ছাড়া আর তেমন কোনো বিকল্প আপাতত দেখা যাচ্ছে না। সুতরাং পড়াশোনাটা করবে এবং চালায় যাবে। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা আজকে যে বিষয়টা পড়ব, অর্থাৎ যে বিষয়টার উপর আমাদের ক্লাস চলতেছে, সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায় মূলধন ব্যয়, ফিনান্স এবং ব্যাংকিং বিষয়ের উপর ষষ্ঠ অধ্যায় মূলধন ব্যয়। তো মূলধন ব্যয়ের আজকে আমরা যে টপিক্সটা পড়ব সেটা হচ্ছে অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয়। গত ক্লাসে আমরা মূলধন ব্যয় সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম এবং ঋণ মূলধন ব্যয় কীভাবে নির্ণয় করতে হয় সেই বিষয়টাও দেখেছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয়। তো শুরুতে আমরা দেখে নিই আমাদের পাঠ্য বইয়ে এই অগ্রাধিকার শেয়ার সম্বন্ধে কী বলা আছে। তবে এটুকু আগে জেনে নাও যে অগ্রাধিকার শেয়ার হচ্ছে একটা কোম্পানির সাধারণ, এটাও শেয়ার, সাধারণ শেয়ারের মতোই, তবে সাধারণ শেয়ার মালিকদের থেকে আগে তারা মুনাফা ভোগ করে থাকে এবং সাধারণ শেয়ারের বেলায় তোমরা যেটা জানো যে মুনাফা কত পার্সেন্ট দিবে সেটা আসলে নির্দিষ্ট করে কোনো বলা থাকে না এবং প্রতিষ্ঠানের যে পরিমাণ মুনাফা হয় তার উপর পরিচালক বোর্ডের সিদ্ধান্ত অনুসারে তারা মুনাফা পেয়ে থাকে। কিন্তু অগ্রাধিকার শেয়ারের বেলায় একটু বিষয়টা ভিন্ন। তারা একটু এই নির্দিষ্ট একটা পার্সেন্ট বলা থাকে যে এত পার্সেন্ট হারে মুনাফা পাবে। ওই পার্সেন্ট অনুসারে আসলে আমাদের হিসাবটা করতে হবে। যখন আমরা অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করব তখন ওই পার্সেন্টের উপর ধরেই কাজ করব। তো যাই হোক, দেখো তোমাদের পাঠ্য বইয়ে যা বলা আছে সেটা হচ্ছে অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় ঋণ মূলধন ব্যয় নির্ধারণ থেকে একটু আলাদা। অর্থাৎ আমরা গত ক্লাসে যেই ঋণ মূলধন ব্যয়টা নির্ণয় করেছিলাম তার থেকে অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় একটু আলাদা এবং সূত্রও আলাদা হবে, কারণ ঋণ মূলধন এবং অগ্রাধিকার শেয়ার মূলধনের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। প্রতিষ্ঠানকে ঋণ মূলধন সরবরাহকারীরা সাধারণত নির্দিষ্ট মেয়াদের জন্য সুদ পেয়ে থাকে। যারা ঋণ দিয়ে থাকে তারা নির্দিষ্ট মেয়াদের জন্য কি পেয়ে থাকে? সুদ পেয়ে থাকে। কিন্তু যারা অগ্রাধিকার শেয়ার এই এই সরবরাহ করে থাকে প্রতিষ্ঠানে, তারা আসলে কোনো সুদ পায় না এবং তাদের এই মুনাফা প্রদান করাও বাধ্যতামূলক নয়। তবে যদি প্রতিষ্ঠান লাভবান হয় তবে অবশ্যই ওই পার্সেন্ট হারে তারা মুনাফা দিয়ে থাকবে, একটা যে পার্সেন্ট বলা থাকবে সেই হারে দিয়ে থাকবে। অনধিকার অগ্রাধিকার শেয়ার মালিকরা নির্দিষ্ট হারে অনির্দিষ্ট সময়ের জন্য লভ্যাংশ পেয়ে থাকে। তবে কোম্পানির সবসময় অগ্রাধিকার শেয়ার মালিকদের লভ্যাংশ দিতে বাধ্য থাকে না। কোম্পানি সবসময় এই অগ্রাধিকার শেয়ার মালিকদের লভ্যাংশ দিতে বাধ্য থাকে না। অর্থাৎ প্রতিষ্ঠান যদি মনে করে যে এই বছর আমাদের মুনাফা কম হয়েছে, লভ্যাংশ দেওয়া যাবে না, তাহলে নাও দিতে পারে। কিন্তু ঋণের বেলায় কিন্তু বিষয়টা ভিন্ন। অর্থাৎ প্রতিষ্ঠান লাভ করুক বা লস করুক, তার যাই হোক না কেন, সে ঋণের যে মুনাফা, অর্থাৎ ঋণের যে সুদ, এক কথায় যদি আমরা বলি, তাহলে সেই সুদটা সে দিতে বাধ্য থাকবে। কোম্পানি দিতে বাধ্য না থাকলেও পর্যাপ্ত মুনাফা অর্জন করলে অগ্রাধিকার শেয়ার মালিকদের লভ্যাংশ দিয়ে থাকে, একটু আগে যেটা আমি বলে গেছি। অতএব বলা যায় অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় করে শেয়ারের মালিকদের প্রত্যাশিত লভ্যাংশের উপর, অর্থাৎ শেয়ার মালিকরা কোম্পানি থেকে কী পরিমাণ প্রত্যাশা করে তার উপর ভিত্তি করেই অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করা হয়। তো এখানে দেখো আরও কি বলা হচ্ছে যে অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ এবং শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থের অনুপাত নির্ণয় করলে অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় পাওয়া যাবে। এটা বিষয়টা একটা সূত্রের মাধ্যমে এখানে দেখানো হয়েছে, তোমরা সূত্রটা খেয়াল করো যে অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় হচ্ছে শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ, নিচে হবে শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ এবং ইনটু হবে 100। অর্থাৎ যখন আমি আর অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় নির্ণয়ের প্রশ্ন আসবে তখন আমি এই সূত্র প্রয়োগ করে অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় নির্ণয় করব। আর সূত্রটা হচ্ছে অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় সমান শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ। অর্থাৎ উক্ত প্রতিষ্ঠানের শেয়ার মালিকগণ যত টাকা লভ্যাংশ পায়, এখানে পার্সেন্ট থাকলেও পার্সেন্ট দিয়ে কাজ করে একদম সরাসরি টাকাটাকে নিয়ে আসবো। একটু পরে আমরা বিষয়টা আরও বিস্তারিত ক্লিয়ার করে দেব। এবং শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ, অর্থাৎ এখানে শেয়ারের বুক ভ্যালুটা হবে না এখানে, অর্থাৎ শেয়ার বিক্রি করে প্রতিষ্ঠান যে পরিমাণ অর্থ বা লভ্যাংশ পেয়ে থাকে সেটাই হবে। আচ্ছা, যাই হোক,
উদাহরণ এখানে একটা উদাহরণ দেওয়া আছে তোমাদের পাঠ্য বইয়ের। দেখো এখানে যে একটি কোম্পানি ১,০০০ টাকা লিখিত মূল্যের উপর ১০% অগ্রাধিকার শেয়ার বাজারে বিক্রির চিন্তা ভাবনা করতেছে। অর্থাৎ কোম্পানির লিখিত মূল্য হচ্ছে ১,০০০, অর্থাৎ শেয়ারের গায়ে মূল্য লেখা আছে ১,০০০ টাকা, এবং কোম্পানি কি করবে 10% হারে সুদ দিবে এই টাকার উপর। তাহলে অগ্রাধিকার শেয়ার যদি বাজারে বিক্রি করে এবং উক্ত শেয়ারটা বিক্রি করে কোম্পানি ৮২০ টাকা প্রত্যাশা করে, অর্থাৎ ১,০০০ টাকা মূল্যের শেয়ারটা কোম্পানি ৮২০ টাকা এই বাজারে বিক্রি করতে পারবে। তাহলে বর্ণিত তথ্যাদি ব্যবহার করে যদি আমরা কাজ করি, তাহলে তোমরা একটা বিষয় খেয়াল করো যে অগ্রাধিকার শেয়ারের এই ব্যয়, আমার একটু আগে আমি যে সূত্রটা দেখিয়েছিলাম সেখানে দেওয়া ছিল শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ। শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ। এবার আমি এখানে আসি। দেখো তাহলে আমার শেয়ার কোম্পানি যেহেতু ১,০০০ টাকা লিখিত মূল্য ছিল এবং 10% হারে সে মুনাফা প্রত্যাশা করে শেয়ার মালিকগণ, তাহলে ১,০০০ টাকার 10% হবে ১০০ টাকা, তাহলে উপরে হলো ১০০ টাকা। এবং সূত্রের নিচে ছিল হচ্ছে শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ, অর্থাৎ উক্ত শেয়ারটা বিক্রি করে আমি কত টাকা পাবো সেটা। তাহলে এবার আমি দেখি যে এই শেয়ারটা বিক্রি করে আমি পাবো কত, ৮২০ টাকা। তাহলে আমার নিচে হবে ৮২০ টাকা, আর ইন্টু 100, এখানে পাঠ্য বইয়ে তোমাদের দেখানো হয় না, তোমরা দেখাই দিবা, কারণ 100-এ না নিলে আসলে পার্সেন্টটা আসবে না। তো ইন্টু 100 দিলে কত হবে, 12.20%। এই হচ্ছে উত্তর। তো ঠিক এরকম করে প্রিয় শিক্ষার্থীরা, তো চলো আমরা একটা কাল্পনিক উদাহরণ দিয়ে সেটাকে সমাধান করার চেষ্টা করি। দেখো উদাহরণটা হচ্ছে একটি কোম্পানির প্রতিটি 20% অগ্রাধিকার শেয়ারের লিখিত মূল্য এই 200 টাকা, অর্থাৎ কোম্পানি প্রতিটি 200 টাকা মূল্যের শেয়ার বিক্রি করে এবং প্রত্যেকটা শেয়ারের 20%, অর্থাৎ যারা শেয়ার মালিক তারা 20% মুনাফা প্রত্যাশা করে, যার বাজারে প্রতিটি বিক্রি করলে 250 টাকা বিক্রি করা যাবে। অর্থাৎ এতক্ষণ আমরা দেখেছিলাম যে এই ১,০০০ টাকা মূল্যের শেয়ার বাজারে যখন বিক্রি করেছিল তখন সে ৮২০ টাকায় বিক্রি করেছিল, ৮৫০ টাকায় বিক্রি করে, অর্থাৎ শেয়ারের যে লিখিত মূল্য তার চেয়ে সে কমে বিক্রি করেছিল। কিন্তু এখানে বিষয়টা আবার উল্টা হয়ে গেছে। দেখো কোম্পানির 200 টাকা মূল্যের প্রতিটি শেয়ার সে বাজারে 250 টাকা বিক্রি করতে পারবে, অর্থাৎ বাজার মূল্য আছে 250 টাকা করে। তো যাই হোক, এখানে যে তথ্য দেওয়া আছে সেই তথ্যের সূত্রের মাধ্যমে আমরা কাজ করব। তাহলে আমরা জানি সূত্রটা এতক্ষণে হয়তো আমাদের মুখস্থ হয়ে গেছে, আমরা এতক্ষণে সূত্রটা দেখে এসেছি যে উপরে হবে শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ এবং নিচে থাকবে এই শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ ইন্টু হবে 100। তাহলে শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ কত আমরা এখানেই নির্ণয় করে ফেলি। যেহেতু এখানে তোমাদের আর একটা কথা স্পষ্ট করে বলে দেই যে আমরা যখন শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশটা নির্ণয় করব, অর্থাৎ এখানে যে পার্সেন্টটা দেওয়া থাকে সেই পার্সেন্টটা দিয়ে যখন আমরা নির্ণয় করব, তখন অবশ্যই ওই শেয়ারের লিখিত মূল্যের উপর নির্ণয় করব। এখানে এই শেয়ারের হচ্ছে আমার লিখিত মূল্য 200 টাকা করে, এই লিখিত মূল্যের উপরে আমরা নির্ণয় করব, কখনোই বাজার মূল্যের উপর নির্ণয় করব না। অর্থাৎ যখন আমার প্রতিটি শেয়ারের লভ্যাংশ নির্ণয় করব, অর্থাৎ শেয়ার মালিকদের যখন কোম্পানি লভ্যাংশ দিবে, তখন কখনোই তারা এই বাজার মূল্যের উপর লভ্যাংশ দিবে না। তারা কি করবে, শেয়ারের যে গায়ে লিখিত যে মূল্যটা ছিল সেটার উপর তারা লভ্যাংশ দিবে, সেটা বাজার মূল্যের চেয়ে কম হোক চাই বেশি হোক। অর্থাৎ বাজার মূল্য আপ ডাউন করতে পারে, আজ 250 টাকা হয়েছে, কালকে এই শেয়ারের মূল্য 300 টাকাও হতে পারে, কিন্তু যাই হোক না কেন সেটা কোম্পানির বিবেচ্য বিষয় না। কোম্পানি বিবেচনা করবে কি, শেয়ারের গায়ে কত টাকা মূল্য লেখা আছে, এই মূল্যের উপরই কোম্পানি মুনাফা দিয়ে থাকবে। তাহলে 200 টাকা, আর 200 টাকার উপর যদি 20% মুনাফা দেয়, তাহলে কোম্পানি মুনাফা দিবে 240 টাকা। তাহলে উপরে হবে আমার 40 টাকা এবং নিচে হবে 250 টাকা, কারণ এই 200 টাকা মূল্যের শেয়ারটা বাজারে 250 টাকায় বিক্রি করা যাবে। তাহলে নিচে হবে 250 টাকা আর উপরে হবে 40 টাকা ইন্টু 100। তাহলে আমরা জানি সূত্রটা কি, অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় সমান হচ্ছে শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ ইন্টু 100। তাহলে প্রত্যাশিত লভ্যাংশ একটু আগে আমি নির্ণয় করেছি 40 টাকা, এবং শেয়ার বিক্রি করে 250 টাকা পাওয়া যাবে সেটা আমি বলেছিলাম, এবং ইন্টু 100, সেটা হচ্ছে সূত্রের থাকবে সূত্রের, এবং সেটা দিয়ে কাজ করলে হবে আমার 16%। অর্থাৎ যদিও শেয়ার মালিকগণ প্রত্যাশা করে 20%, কিন্তু কোম্পানির আসলে প্রকৃতপক্ষে খরচ হচ্ছে 16%, অর্থাৎ কম। কারণ বাজারে যেহেতু শেয়ারের মূল্য
এই লিখিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে কোম্পানি বিক্রি করতে পারতেছে, সেজন্য এখানে হিসাব করে আমরা দেখলাম যে উক্ত কোম্পানির মূলধন ব্যয় অর্থাৎ অগ্রাধিকার শেয়ারের মূলধন ব্যয় আসলে 20% থেকে কিছু কম, এবং যদি বাজারে শেয়ারের মূল্য তার চেয়ে অর্থাৎ লিখিত মূল্যের চেয়ে কমে বিক্রি করে, তাহলে মূলধন ব্যয়টা হবে সেই প্রত্যাশিত লভ্যাংশের চেয়ে বেশি, অর্থাৎ বেড়ে যায়। এর আগের উদাহরণটার মধ্যে আমরা এই বিষয়টা স্পষ্ট করেই দেখে এসেছি। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এরকম একটা ছোট্ট কাজ আছে, বাড়ির কাজ। তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে দেওয়া আছে। তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা 66 পৃষ্ঠায় তোমরা যাবে, সেখানে যাই দেখবে বক্সের মধ্যে একটা কাজ দেওয়া আছে এই অগ্রাধিকার শেয়ারের উপর। তো এতক্ষণ আমরা যে দুটো কাজ দেখলাম, একটা উদাহরণ দেখলাম এবং একটা কাল্পনিক উদাহরণ দেখলাম। এই যে দুটো কাজ দেখলাম, সেই দুটো কাজের উপর ভিত্তি করে তোমার এই 66 পৃষ্ঠায় বক্সে যে কাজটা দেওয়া আছে সেটা করবে এবং অবশ্যই পারবে, আশা করি। এখানে আসলে কঠিন কিছু না, একই সূত্র প্রয়োগ করে অবশ্যই পারবে। তো যারা এতক্ষণ আমার ক্লাস দেখেছো, তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই, এবং প্রতিটি ক্লাস দেখবে, যারা দেখে না তাদেরকে উৎসাহিত করবে যেন সবগুলা ক্লাস দেখে। তো এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।